দাঁড়াও। আচ্ছা আসো। আচ্ছা আসো, আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি পড়বো, ঠিক আছে? তো কাজ ক্ষমতা শক্তি তোমরা অনেক সবাই জানো হয়তোবা, মানে টুকটাক জিনিস, ইজি ইজি একটা চ্যাপ্টার। তো আমি আবার বলি, ঠিক আছে? এখানে গতদিন দাগাইছিলাম। আচ্ছা দেখো, আমরা ফর্মুলা গুলো লিখি। কাজ ক্ষমতা শক্তিতে আমাদের প্রথমে কাজ আছে, তাই না? কাজ ইজ ইকুয়াল টু কি বলতো? আ- আ- বল আর ইয়ার শক্তি না, সরি, বল আর হচ্ছে আমাদের সরণের যে গুণফল সেটাই তো, তাই না? ডট গুণ অবশ্যই। তাহলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এটা আমরা পাই। তাহলে এফ এস কস থিটা এটাও পাই। আবার এখানে থিটার ভ্যালু কোনটার জন্য কি হয়? থিটার ভ্যালু জিরো হইলে আমার হচ্ছে পজিটিভ কাজ, 90 ডিগ্রি হইলে কাজ জিরো, আমাদের 180 ডিগ্রি হইলে কি ঋণাত্মক কাজ, তাই না? তারপরে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু আরেকটা আমরা ফর্মুলা পাই, সেটা হলো এফ ডি এক্স বা ডি আর, যেটাই আমরা বলি সেটা। এইটা কোন কেসে হয় কেউ বলতে পারবা? ফাইরুজ আর সূচি ছাড়া, মুন আর ইয়া বলো তো, এটা কোন কেসের জন্য ইন্টিগ্রেশনটা? পরিবর্তনশীল বলের। হ্যাঁ, পরিবর্তনশীল বলের জন্য। তাহলে আমার বল যখন পরিবর্তনশীল হবে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর হচ্ছে আমাদের থিটার ভ্যালুটা অবশ্যই যখন আমাদের ধনাত্মক হবে তখন এখানে একটা সমান চিহ্ন থাকবে, আর হচ্ছে ঋণাত্মকের ক্ষেত্রে এটা থাকবে না, ঠিক আছে? মানে এখানে এটা থাকে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পজিটিভ কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ কাজের ক্ষেত্রে। তাহলে আমাদের কাজ 90 ডিগ্রি হলে তো জিরো, হ্যাঁ? তো এখন এটা কোন কোন ক্ষেত্রে হয় বলো তো? এটা হচ্ছে আমাদের কিসের কিসের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে যখন ঘূর্ণনশীল বস্তু হয়। তো ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আমাদের কাজটা কেন জিরো হয়? আমি পড়ছো তাও বলি। কেন্দ্রমুখী বল এইদিকে, আমার সরণের দিক এইদিকে। এখানে তাহলে কত ডিগ্রি হইল? 90 ডিগ্রি কোণ না? তাহলে কাজ জিরো হয়। তারপর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল কাজ করে নিচের দিকে, আমরা যাই হচ্ছে সামনের দিকে, বা হাঁটার ক্ষেত্রেও বলতে পারি। তাহলে কি আমাদের সরণ হচ্ছে এদিকে, বলটা কাজ করতেছে এদিকে। তাহলে এখানে কি আমাদের 90 ডিগ্রি না? তাহলে এখানে হচ্ছে কি আমাদের ডাব্লিউটা কত হবে? জিরো হবে। এরকম যখনই হচ্ছে আমাদের কাজ হচ্ছে 90 ডিগ্রি হয়ে, সরি, আমাদের কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাবে, তখন হচ্ছে কি হয়ে যাবে? আমাদের কাজ জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসি, এখানে আমাদের দুইটা সিম্পল জিনিস দিছে। এখানে হচ্ছে দেখো এক্সাম্পল ওয়ান, এখানে যেটা দিছে, ঠিক আছে? এখানে সেটা কি দিছে? এটা ডট গুণ দিছে না? এটা আর দেখাইতে হবে? ডট গুণ করতে পারবা না এটা? জাস্ট হচ্ছে কি আমাদের ডট গুণ করতে বলছে। তাহলে হচ্ছে কি হবে? 12 12 প্লাস হচ্ছে কি 3 ইন্টু 2, তাহলে হচ্ছে আমার 6, প্লাসে মাইনাসে মাইনাস 5। তাহলে কত হয় আমার কাজ? কাজ ইজ ইকুয়াল টু আমার 13 জুল হয়, ঠিক আছে? এখন পরেরটাতে আসি, যে পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরেরটা হচ্ছে রিটার্নেও আসতে পারে, ঠিক আছে? পরেরটা রিটার্নে আসার মতো ম্যাথ, আর যদি লাক খারাপ থাকে তাহলে এমসিকিউতেও দিতে পারে। আমাকে দেখো পরেরটাতে আমার এফ কি দিছে? আমাকে এফ দেয় নাই, সরি, আমাকে এম এর ভ্যালু দিছে। এম ইজ ইকুয়াল টু আমাকে 5 কেজি দিছে, তাই না? এটা একটু খেয়াল করিও। ইভা আর ইয়া সুচিদেরকে গতদিন এটা পড়াইছিলাম, তারপরে আর পড়ানো হয়নি। এই দেখো আমাদের এক্স এটা দিছে না? ঠিক আছে, এটুকু বুঝছো? আমাদের এগুলো দেওয়া আছে গিভেন। তাহলে আমাদের এখানে টি এর লিমিট দিছে 4 থেকে কত, সরি 0 থেকে 4 সেকেন্ড। কৃতকাজ বের করতে বলছে। আচ্ছা, আমরা তাহলে কৃতকাজ ইজ ইকুয়াল টু কি? ডি এফ ডি এক্স, আমার এটা করতে হবে না? বলেন তো ইভা আর মন, তাই না? আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না? জি ভাইয়া। হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এফ কিভাবে বের করব? এফ ইজ ইকুয়াল টু আমাদের এম এ, তাই না? তাহলে আমাদের দেখো এই ইকুয়েশন থেকে আমরা এ বের করতে পারি না? এখানে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাই? 15t² প্লাস হচ্ছে 10t পাই। আর হচ্ছে আবার যদি একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে আমরা এ পাবো। এ কি 30t প্লাস হচ্ছে 10 পাবো না? তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে 30 এর সাথে আমাদের 5 গুণ করলে 150t প্লাস হচ্ছে কত 50, তাই না? এটা আমাদের কি পাইলাম আমরা বলতো? এফ এর ভ্যালু পাইলাম, তাই না? কিন্তু এখন দেখো আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে এফ, তার সাথে হচ্ছে ডিএক্স, তাই না? এখন ডিএক্স এর ভ্যালুটা কত? আমাদের চিন্তা করো, ভি ইজ ইকুয়াল টু কি আমাদের ডিএক্স বাই ডিটি না? তাই না? তাহলে আমরা শুধু যদি এখানে dx টা নিতে চাই তাহলে আমাদের dt যেটা আছে সেটাকে আমাদের এই পাশে তুলে দিতে হবে না? তাহলে আমাদের dx ইজ ইকুয়াল টু আমরা কি পাবো বলো তো? dx ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? এখানে যে v dt টা পাবো না? এটা বুঝছো মুন ইভা? জি এটা তো জি বুঝছি, তাই না? ভাইয়া। তাহলে আমরা এখানে f এর জায়গায় কি লিখবো? 150t প্লাস হচ্ছে 50, আর ওখানে dx এর জায়গায় আমরা লিখবো vt। এখন v এর জায়গায় আবার কি আসে?
15t স্কয়ার প্লাস হচ্ছে 10t আর হচ্ছে dt। তাহলে আমরা এখানে কি করব, সিম্পলি আমরা এই দুইটাকে কি করব, এই দুইটাকে গুণ করে দিব, তারপর একটা ইন্টিগ্রেশন করে দিব, তাহলে আমাদের কি আসবে, অ্যান্সারটা চলে আসবে। এখন হচ্ছে এখানে আমাদের টি এর ভ্যারিয়েবল না, এই দেখো এখানে আমাদের হচ্ছে কি টি এর লিমিটটা দেওয়া আছে, তাহলে আমাদের টি এর লিমিটটা কি হবে, 0 থেকে 4 পর্যন্ত আছে। ইন্টিগ্রেশনটা কি দেখাইতে হবে নাকি পারবা? লাগবে না ভাইয়া। ইন্টিগ্রেশনটা জাস্ট হচ্ছে তোমরা জাস্ট এখানে গুণ করবা, ঠিক আছে? গুণটা আমি আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা এইটা, এক্স এন এর ইন্টিগ্রেশন যেটা আছে সেটা আর কি, সেটা দিয়ে কাজ করে ফেলতে পারবো আশা করি। যদি না পারো তাহলে বলিও। তারপরে আসি, এখানে দেখো আমরা তাহলে কি কি জিনিস পড়লাম এখানে, এই জিনিসগুলো তোমাদেরকে দেখাইছি। এখানে কেস 2 তে যে কোনগুলো দেখাই বললো না, কোনগুলো উপাংশ থাকে না হাবি জাবি, এগুলো তোমাদেরকে আমি বলছি যে থিটার ভ্যালু কিরকম হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো কাজের মান কখন শূন্য হবে, 90 ডিগ্রি হইলে। তারপর হচ্ছে যখন আমাদের হচ্ছে কি 10 নিউটন বল কাজ করে, ঠিক আছে? 10 নিউটন বল কাজ করলো, আমাদের হচ্ছে সরণ হইলো কত, 100 মিটার, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের টোটাল কাজ যদি 500 হয়, তাহলে এখানে কস থিটা মানে হচ্ছে থিটার ভ্যালুটা বের করতে বলছে, এটা বের করতে পারবা না? এখানে দেখো এখানে কত আসে, 500 ডিভাইডেড বাই 1000 আসে, তাহলে কি হাফ না? তাহলে আমরা কস হাফের ভ্যালু কত জানি, কস হাফ ইজ ইকুয়াল টু কত, কস ইনভার্স হাফ 60 ডিগ্রি। তাহলে কস মাইনাস হাফ কত বলো তো, মনে আছে ইয়ার সময়? 120। হ্যাঁ, ভেক্টরের সময় বুঝাইছিলাম। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে, 60 ডিগ্রি হবে। তারপরে দেখো এখানে মাত্রা, ঠিক আছে? তোমরা যেহেতু মেডিকেল ক্যান্ডিডেট, তোমাদের অবশ্যই এই মাত্রা বা একক এই জিনিসগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আসে, থিওরিটিক্যালি আসবে কয়েকটা, ধরো যে 15টার মধ্যে 2-3টা পাবা ইনফরমেশন, তো ওগুলো যাতে মিস না হয়। তারপরে দেখো এখানে আমাদেরকে এই কোয়েশ্চেনটা দেখো 5 কিলোগ্রাম দিছে সরণের দিকে, লম্বভাবে 50 নিউটন, এই দেখো লম্ব দিকে 5 নিউটন আর হচ্ছে 10 নিউটন বলের দুটি বল বিপরীত দিকে ক্রিয়া করতেছে, কাজের ভ্যালু কত হবে, 0 না? কারণ এই দেখো লম্ব দিক বলেই দিছে, তার মানে কি 0 হবে, বুঝা গেছে? তারপরে দেখো এই ম্যাথটা, আহ কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হলে, বলো তো, মধ্যবর্তী কোণ কত হলে? 0। 0 হইলে, 0। দেখছো সোজা সোজা জিনিস। এইগুলো এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলোই কিন্তু ভার্সিটিতে আসে, এত কঠিন কঠিন ম্যাথ আসে না, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বিভব শক্তির জুল কত হবে, mgh, ঠিক আছে? বিভব শক্তির ফর্মুলা এটা কেন হয় সেটা আমরা সামনে গিয়ে পাবো। তো এখানে জাস্ট জেনে রাখো যে আমাদের কোন একটা কি হয়, বিভব শক্তির ফর্মুলা তো জানোই তাই না, mgh হবে। তো এখানে আমাকে জনৈকেও 20 মিনিটে এত মিটার উচ্চতায় আরোহণ করেন, বিভব শক্তি কত তার? তাহলে এখানে টাইমটা জাস্ট তোমাকে কনফিউশন করার জন্য দিছে, এখানে হবে হচ্ছে 60 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কি 180। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি। তারপরে দেখো এখানে যে পোর্শনের জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে ইজি ইজি জিনিস। আহ এখানে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটা হচ্ছে কি হবে বলো তো, এই ম্যাথটাতে যে সরণ সেটাকে আমার কিভাবে বের করতে হবে সরণটা? এটা যদি r1 হয়, এটা r2 হয়, তাহলে আমাদের ডেল আর বের করতে হবে না, r2 মাইনাস r1 করে, বুঝা গেছে? তারপরে হচ্ছে আমি কি করব, এফ ডট ডেল আর করব। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, বুঝা উচিত এটা। তারপরে আসি, এফএস কখন কৃতকাজ শূন্য হবে, ব্লা ব্লা, এগুলো হচ্ছে পারা জিনিস। হ্যাঁ, তোমরা একটা জিনিস মনে রাখিও, সেটা হলো গতদিন ওদেরকেও বলছি, সেটা হলো 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্ক, বলো তো, 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্ক? 10⁻7। হ্যাঁ, 10⁻7 আর্ক, ঠিক আছে? এই জিনিসটা একটু ইনফরমেশনটা জেনে রাখতে পারো যদি চলে আসে। তারপরে আসি, তো ওদেরকে এই জিনিসটা বুঝাইছি, তোমাদেরকেও একটু বুঝাই আজকে। ফাইরুজ তুমি কি আসো নাকি ঘুমাচ্ছ? ভাইয়া নেট প্রবলেম তো বের হয়ে গেছে। নেট প্রবলেম বের হয়ে গেছে ও, দাঁড়াও ওকে একটু দেখি তো, দাঁড়াও একটু, ফাইরুজ কই, একটা মিনিট দাঁড়াও, তাহলে ওকে একটু দেখি। ও এরপর থেকে তো ওকে মানে ও পায় নাই।
আচ্ছা দেখো, ও আসুক, তোমরা আছো তো? এই দেখো, এটা হচ্ছে আমার থিটা যদি হয়, হ্যাঁ, তাহলে তুমি একটা জিনিস আমাকে বলো তো, একটা বস্তু যদি এদিকে পড়ে তাহলে কত বলে পড়বে ও? আমার এখানে এক্সটার্নাল কোনো ফোর্স নাই, খালি ওর ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে ও কত বলে নিচের দিকে পড়বে বলো তো? ওজনের সমান। আমাকে ইকুয়েশন বলো যে কত বল হবে। ধরো যে সাপোজ ওর নিচের দিকে যদি, ওর নিচের দিকে হচ্ছে এমজি বল কাজ করতেছে, তাই না? অবশ্যই তো এমজি বল কাজ করে। তাহলে ইকুয়েশনটা কি হবে? mg h cos theta। এখন বলো, কজ হবে না সাইন হবে? ভাইয়া cos। সাইন হবে, এমজি সাইন থিটা হবে। বুঝা গেছে কেন? ভাইয়া দেখেন, এটা হচ্ছে আমার কি থিটা না? তাহলে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, লাল কালার দিয়ে আঁকাই দিই, এই তো, এটা যদি এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হয় বলো তো? এটা কি হয়? 90 - থিটা না? তাহলে না, এটার এমজি, এমজির এদিকে উপাংশ কি কজ, তাহলে কজ 90 - থিটা, তাহলে কি সাইন হয়ে যাচ্ছে না? ভেক্টরে পড়াইছি না? বুঝতে পারছো? ইভা, মুন, জি ভাইয়া ভাইয়া বুঝছি। কেন ভাইয়া হচ্ছে? এখানে আমি যদি ওই যে উচ্চতা যেটা মানে হ্যাঁ, এই থিটাটা একটা নাও। টোটাল এইচটা শুধু বের করি, হ্যাঁ, তাহলে তো আর সাইন কজ এসব লাগতেছে না, তাই না? না, সাইন কোস লাগতেছে না, কিন্তু এই বেসিকটা তো তোমার জানা রাখতে হবে। আমি তো জানি এখানে এইটার ক্ষেত্রে তোমাকে, তুমি তো শর্টকাট জানো, এটার ক্ষেত্রে যদি আমাকে কাজ বের করতে বলে তাহলে এমজিএইচ বের করে ফেলবো। ঠিক আছে, তুমি এটার কথা বলতেছো তাই না, যে আমার এগুলো তো লাগবে না। কিন্তু এগুলো তো তোমার বেসিক গুলো জিনিসগুলো তো জানা থাকতে হবে। যে তোমাকে যদি বলে, আচ্ছা তোমাকে যদি বলে যে আনত তল বরাবর, আনত তল বরাবর ও হচ্ছে 5 মিটার গেল, হ্যাঁ, বস্তুটার ভর যদি 10 হয়, তাহলে আনত তল বরাবর ওর কৃত কাজ কত, তখন কি করবা? বুঝতে পারছো? এমনি থিটা দেওয়া নাই। হ্যাঁ, থিটা তো দেয়া থাকবে অবশ্যই। আনত ভাই তল এমনিতেও তো sin theta তে সূত্রটা আসছে, ওইটা তো মেইনলি ওই হ্যাঁ, না ওই ওইটার থেকে কনসেপ্টটা আসছে থেকে তো, আসছে। তোমাকে তো মানে এই জিনিসটা, মানে এটা হচ্ছে বেসিক জিনিসটা তো তোমার জানা থাকতে হবে। তুমি কৃত কাজের সময় এটা বললো, তোমাকে যদি বলে যে নিচের দিকে কত বল কাজ করতেছে, তখন তুমি আটকাই যাবা না? সেটা বলতেছি আমি। জি। সেই জন্য এগুলো দেখাই দিচ্ছি, মানে আজেইরা জিনিস দেখাচ্ছি না, ডোন্ট ওয়ারি। তারপর হচ্ছে দেখো, এমজি সাইন থিটা। আচ্ছা তুমি যেহেতু বললা, তোমাকে একটা প্রশ্ন করি, ওদেরকেও জিজ্ঞাসা করছিলাম। এই বস্তুটা, হ্যাঁ, আমি একটা আনত তল আঁকি, আমি ওই জায়গাটায় পরে আসতেছি। আচ্ছা এই জিনিসটা আমি আগে শেষ করে নিই। এমজি সাইন থিটা এটা তো বুঝছো না? এর নিচের দিকে এমজি সাইন থিটা কাজ করবে, তাহলে ওর এখানে ওর প্রতিক্রিয়া বল কত? এমজি কস থিটা, ঠিক আছে? এটা তো বুঝতেছো তাই না? এখন যে আমাকে বললা, এটা মুন না ইভা ছিল? ভাইয়া যেই হোক, আপনি প্রশ্ন করেন। আচ্ছা যাই হোক, এটা থিটা তাই না, একটা বস্তু পড়তেছে। এখন আমি তোমাকে বললাম যে এখানে ঘর্ষণ বল বিদ্যমান, ঠিক আছে? এখানে কি বিদ্যমান? ঘর্ষণ বল এফ বিদ্যমান, ঠিক আছে? তাহলে বস্তুটা যদি সমবেগে নিচের দিকে পড়ে, হ্যাঁ, সমবেগেও নিচের দিকে পড়তেছে, সেটা সমবেগে, বেগের ভ্যালু দেওয়া নাই এখানে, থিটার ভ্যালু ধরো যে আমি 30 ডিগ্রি দিয়ে দিছি, ঠিক আছে? এখন এম যদি 10 হয়, তাহলে এখানে ঘর্ষণ বলের ভ্যালু কত বের করতে পারবা? আবার হচ্ছে তোমাকে ভাইয়া এখান থেকে বলতে পারে যে মিউ কে, এটার ভ্যালু কত, ঘর্ষণ গুণাঙ্কটার ভ্যালু কত? ভাইয়া এটা হচ্ছে mg sin থিটা মাইনাস f ইকুয়ালস টু m a, যেহেতু সমবেগ তাহলে a এর মান 0, তাহলে ওই পাশে 0 হবে। তাহলে mg sin থিটা ইকুয়ালস টু হচ্ছে নরমাল ঘর্ষণ বল হবে। হ্যাঁ তারপর গুড। mg sin থিটা বের করব। হ্যাঁ এই তো জিনিসটা বুঝতে পারছো। আহ তাহলে আরেকজনকে মুন, মুন এটা কে ছিল বলো তো? আমি এখানে নাম দেখি না তো, ভয়েস শুনে চিনি না। আচ্ছা মুন ছিল, এমন। তাহলে হচ্ছে ইভা। হ্যাঁ ইভা বুঝছো ও কি বললো? জি ভাইয়া। তাহলে আমি বলি, আমি জাস্ট একবার এক্সপ্লেন করি। দেখো এখানে সমবেগ মানে কি, আমার ত্বরণ শূন্য না? সমবেগ মানে হচ্ছে আমার ত্বরণ শূন্য যেহেতু, তাহলে ওর এদিকে হচ্ছে কি বল কাজ করতেছিল? অবশ্যই এমজি সাইন থিটা কাজ করতেছিল তাই না?
এদিকে। এখন যেহেতু ত্বরণ শূন্য, তার মানে ওর বিপরীত দিকে আরেকটা বল কাজ করতেছে, এটা হচ্ছে ঘর্ষণ বল। এখন যেহেতু ত্বরণ শূন্য, তার মানে হচ্ছে এই বলটা আর এই বলটা সমান। বুঝা গেছে? সেই জন্য এখানে ঘর্ষণ বলটা এইটা হবে। আর ঘর্ষণ গুণাঙ্ক তাহলে কি হবে বলো তো ইভা বা মুন? বলো তো এখানে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? ভাই এফ কে ইকুয়াল নিউ আর, আর ওটা আর তো এর আমি জানি। পরিবর্তে তাহলে কত হবে মিউ? ঘর্ষণ গুণাঙ্কর ভ্যালুটা কত হবে? মিউ আর না? তাহলে মিউ কে ইজ ইকুয়াল টু কি আমার এমজি সাইন থিটা ডিভাইডেড বাই কি এমজি কস থিটা। তাহলে কি থাকে আমার মিউ ইজ ইকুয়াল টু টেন থিটা। বুঝা গেছে? অবশ্যই এখানে মনে রাখতে হবে, এটা নিউটনীয় বলবিদ্যা পড়ানোর সময় পড়াবো, তাও এখন জেনে রাখো যে এখানে থিটাটাকে কি বলে? ঘর্ষণ কোণ বলে। ঠিক আছে? থিটাটা কি ঘর্ষণ কোণ। ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আসি। এই যে এই ম্যাথটা করতে পারবা? এই ম্যাথটা করো তো, এই ম্যাথটা করো তো কেউ। এই ম্যাথটার অ্যান্সার বলো। অ্যান্সার দেখিও না, না দেখে অ্যান্সার বলো। বুঝছো কিনা আগে দেখি কত আসে। ইভা বলো, এটা তুমি করবা এটা। এটা বলো, এখানে একটা ছোট একটা শুভঙ্করের ফাঁকি আছে। এখানে একটা, এটা করো তো। ফাইরুজ আছো কি? ফাইরুজ আছে? করছো কেউ? ইভা? ভাইয়া করতেছি। আচ্ছা, করলে বলো তাড়াতাড়ি। খালামণি তুমি আছো? ক্লাস করতেছো? জি মামা করতেছি। আচ্ছা, এত টাইম নিলে হবে? এটার জন্য কত সেকেন্ড টাইম পাবা? 30 সেকেন্ড টাইম পাবা। ভাইয়া এখানে 100 ইকুয়াল এমজি সাইন 30 হচ্ছে না কেন? এই তো, এখানে এই তো কনসেপ্টে ভুল। কনসেপ্ট এই জন্য শিখতে হয়, বুঝছো? এই দেখো জিনিসটা কি। আমরা এখানে আমিও প্রথমে ভুল করছিলাম, বুঝছো? তুমি ভাবিও না যে ভাইয়া আমাকে এভাবে বললো। আমিও যখন এটা করতে গেছিলাম ফার্স্ট টাইম, আমি এমজি এইচ মেরে দিছিলাম। পরে দেখি যে কি রে, অ্যান্সার কেন মিলে না। পরে আমি এটা 5-10 মিনিট ধরে চিন্তা করে তারপরে অ্যান্সার মিলাইছি। গতদিনও ফাইনালদের করাইতে গিয়ে আটকাই গেছিলাম। এখন এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা আমাদের 30 ডিগ্রি তো এটা, তাই না? আমাদের বস্তুটাকে এখান থেকে এখানে তুলতেছি। ফাইন। তাহলে আমাদের দেখো সরণটা কোন দিকে হচ্ছে? এই দিক বরাবর না? এই দিক বরাবর আমার সরণ হচ্ছে, তাই না? এখন আমি বস্তুটাকে তুলতেছি কোন বরাবর? এই দিক বরাবর না? ঠিক আছে, তাহলে আমার কৃত কাজ কোন দিকে হচ্ছে? এই দিকে। তাই না? কারণ কি আমি সরণটা নিচ্ছি এই দিক বরাবর এক্স, তাহলে আমার যে বল আছে সেটাকেও আমার এই দিকে নিতে হবে, তাই না? তাহলে এইদিকে কি বল কাজ করতেছে? আমার এটা হচ্ছে কি 60 না? তাহলে আমার কত বলে টানতেছি? 100 নিউটন বলে। তাহলে 100 নিউটন যদি এদিকে কাজ করে, তাহলে এইদিকে কত বল কাজ করবে? লম্ব বরাবর 100 কস থিটা না? সরি, হ্যাঁ 100 কস 60 ডিগ্রি, তাই না? তাহলে 100 কস 60 ডিগ্রি আর হচ্ছে আমার কতটুকু এইচ কত? 5 মিটার উঁচু। তাহলে হচ্ছে এখানে 5।
তাহলে আমার w ইজ ইকুয়াল টু কত হবে? দুটোটা সেম ডিরেকশনে আমার নিতে হবে। এই দেখো আমার f টাও সেম ডিরেকশনে আসছে, x টাও সেম ডিরেকশনে আসছে। তাহলে আমার 100 cos 60 হাফ, এটা হচ্ছে আমার 5 ইজ ইকুয়াল টু আমাদের 250। কথা বুঝা গেছে? মন বুঝছো এবার? এখানে কি ভুল হইছে? আমি যখন নিব তখন আমার দুটোটাকে সেম ডিরেকশনে রাখতে হবে। আমার এই দুটোটাই যেহেতু আমার এইচটা কোন এক্সিসে আছে, ওয়াই এক্সিস বরাবর আছে, তাহলে আমার বলটাও চিন্তা করতে হবে কোন বরাবর, ওয়াই এক্সিস বরাবর। তুমি এখানে নিশ্চয়ই হয়তো বা সাইন 60 করতেছিলা না, বা সাইন 30 করতে, সাইন 30 করলে মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তুমি সাইন 60 মেবি করতেছিলা। ঠিক বলছি কি? না ভাইয়া, ভাইয়া হচ্ছে তল বরাবর টেনে তুলছে না, হ্যাঁ, আর তল বরাবর হচ্ছে দূরত্বটা দেয়া আছে, সরণটা দেয়া আছে, তাহলে তো মধ্যবর্তী কোণ কজের 0 ডিগ্রি হবে না, আর কজ তল বরাবর মানে সরণ দেয়া নাই তো। এই দেখো এখানে 5 মিটার উঁচু দেয়া আছে, 5 মিটার উঁচু, তাই না? তাহলে তল বরাবর কি? আমার তল তল বরাবর হচ্ছে তো এটা। তল বরাবর তাহলে আমার এক্সট্রা বের করে নিতে হবে। আচ্ছা, ও তোমার মতো করে দেখি একটু। তাহলে হচ্ছে আমার 100, তল বরাবর হচ্ছে 100, তাহলে x ইজ ইকুয়াল টু কি হবে আমার? সাইন হচ্ছে 5, সাইন 30 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 বাই এক্স। তাহলে হচ্ছে আমার এখানে হবে হচ্ছে x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 5 বাই সাইন 30। এখন করো, অ্যান্সার সেমই আসে মোস্ট প্রবাবলি, তাই না? অ্যান্সার সেম আসার কথা। ভাইয়া আমি কি বলছি, হ্যাঁ, বুঝাইতে পারছি? আচ্ছা, তুমি আবার বলো। ভাইয়া আমি বলছি, আমি বুঝছি যে তল বরাবর তো ব্লকটা টানছে, তাহলে হ্যাঁ, তল বরাবর 100 নিবেন, আর তল বরাবরই এখানে দূরত্ব সরণটা দেয়া আছে 5 মিটার, তাহলে না বল না আর এখানে, সরণের না না মধ্যে। তুমি ভুল বুঝছো। এখানে 5 মিটার যে সরণ, সেটা কিন্তু তল বরাবর দেওয়া নাই, সেটা উঁচু ঘর্ষণবিহীন তল। এই দেখো উঁচু, এই হাইটটা তোমার দেয়া আছে, এইটা হচ্ছে 5 মিটার দেওয়া আছে, নট এইটা। কথা বুঝা গেছে? বুঝছি। তোমার উঁচু, এই দেখো উঁচু দেয়া আছে। তোমাকে যদি বলতো তলের যে কতটুকু তুলছে, তখন হচ্ছে এক্স, এটা হইতো। বুঝা গেছে? জি আচ্ছা, ভাইয়া। এটা আর পেঁচাবো না। তারপরে আসি, এটা একটু ঠান্ডা মাথায় দেখিও আবার। তারপর দেখো এখানে, এটা পারবা না, এটা হচ্ছে সোজা, এটা জাস্ট ডিরেক্ট এফ এক্স কস থিটা করে দিছে। ঠিক আছে, এটা দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে, এটা সহজ জিনিস, এটা আর দেখাচ্ছি না। তারপরে ফাইরুজ, তুমি কি আছো? ফাইরুজ, হ্যাঁ, আমার অনেক নেট চলছে, আমি একটু একটু শুনি, একটু একটু শুনি। তোমার ভাই আইআইটি তে পড়ে, তোমার ওয়াইফাইটা ঠিক করে ফেলতে পারে না কোড লিখে? ভাইয়া, ভাইয়া ওর ল্যাপটপে ঠিক মতো চলতেছে, এখন আমাকে বলছে সমস্যা, তোমার কেন হচ্ছে না, আমারটা তো ঠিকই আছে এগুলো বলতে। ওর ল্যাপটপ নিয়ে আসতা। আচ্ছা যাই হোক, রেকর্ড থাকবে বুঝছো, তুমি একটু টু না এক্স ভাইয়া, ওর স্পিডে, ল্যাপটপে 2x স্পিডে একটু দেখে ফেলিও, ঠিক আছে? আচ্ছা, আমি রেকর্ড করে রাখতেছি, সমস্যা নেই। তারপর দেখো ক্ষমতা, ক্ষমতা ব্যাপারটা কি? ক্ষমতা হচ্ছে কি, আমরা কি ডাব্লিউ বাই টি এটা জানি না? এটা তো সবাই জানি আমরা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ হবে, নিচে হচ্ছে টি হয়। এখন আমরা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এ জানি, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই টি। এখান থেকে হচ্ছে আমরা এই পোর্শনটাকে যদি আলাদা করি তাহলে পিভি আসে, সরি এফ বি আসে। অবশ্যই এই যে জিনিসটা আছে ভি, সেটা হচ্ছে কি হবে? সমবেগ হবে। ঠিক আছে, সেটা কি হবে? আমাদের সমবেগ হবে। এখন আসি, তোমাদেরকে একটা যদি কোয়েশ্চেন করি, পি ভার্সেস ভি গ্রাফটা কিরকম হবে বলো তো? পি ভার্সেস ভি গ্রাফটা কিরকম হবে বলো কেউ? ভাইয়া সব, মূল বিন্দুগামী সরল রেখা। এই তো মূল বিন্দুগামী সরল রেখা হবে। ঠিক আছে, আর এদের ঢাল কি হবে? পিভি সরল রেখার ঢাল কি হবে? এফ। বল হবে। বুঝা গেছে? তাহলে এখান থেকে এগুলো সোজা জিনিস না, জাস্ট হচ্ছে একটু খেয়াল করলে আমরা পারি। ঠিক আছে, তারপরে আসি। এই দেখো এখানে আমাদের পিভি ভি ইজ ইকুয়াল টু এফ বি দিয়ে ম্যাথ দিছে। ঠিক আছে, অবশ্য হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি দিছে না। এখন এখানে ডাব্লিউর ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে, এম জি এইচ হইতে পারে, তারপর এফ এক্স হইতে পারে, তোমাকে এখানে এম এস ডেল থিটা হইতে পারে, তারপরে হাফ এম ভি স্কোয়ার হইতে পারে, তারপর হাফ কে এক্স স্কোয়ার হইতে পারে, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম
ইউ স্কয়ার হইতে পারে। এই সবগুলাই কি কাজ না? এটা হচ্ছে আমি যদি এইচ উচ্চতায় তুলি তাহলে কৃতকাজ। এটা হচ্ছে এক্স পয়েন্টার সরণের জন্য কৃতকাজ। এটা হচ্ছে আমাদের কি, আমি যদি কোনো একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কৃতকাজ। তারপরে যদি সুপ্ত তাপ থাকে এলভি তখন হচ্ছে এই কৃতকাজ হয়। তারপর এটাও একটা কৃতকাজ। এটা হচ্ছে আমার স্প্রিং এর কৃতকাজ। এটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা, কাজ শক্তি উপপাদ্য। তাহলে এগুলো সবগুলাই কি আমার কাজের এক একটা রূপ। বুঝা গেছে? এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে ডাব্লিউর জায়গায় এই ধরনের যে কোনো একটা কেস যেটা দিবে সেটা আমাকে এখানে বসাইতে হবে। বুঝতে পারছো? তারপরে আসি তোমাদেরকে, এই জিনিসটা গত ক্লাসেও বুঝাইছি, আবারও বলি আজকে, যে একটা বস্তু এখানেও যেহেতু আছে একটা স্প্রিং আছে তাই না? আমি যদি এফ বলে একটা বস্তু আসে, সরি এফ বল বলতেছি, ভি বেগে একটা বস্তু যদি এটাকে আঘাত করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? তাহলে আবার উল্টাটাও তো হইতে পারে তাই না? যে ধরো যে একটা স্প্রিং আছে, উপর থেকে একটা বল এটার উপর পড়লো, তাহলে কি হবে? এম জি এইচ ইজ ইকুয়াল টু কি হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে? বুঝতে পারছো? তারপরে এখানে আমি কেস গুলো দেখাচ্ছি কি কি কেসের জিনিস আসতে পারে। তোমাকে বললো যে উপরে একটা পাহাড়ের উপরে বরফ টুকরা আছে, সেটার নিচে ধরো যে এত বেগে পড়লো, ঠিক আছে, কোন একটা ভ্যালোসিটি দিয়ে দিল, তাহলে তখন আমরা কি লিখবো? তখন হচ্ছে আমরা হাফ এম এস ডেল থিটা লিখবো। বুঝা গেছে? তারপরে যদি উচ্চতা দেয়া থাকে যে এত উচ্চতা থেকে বললে আমার বরফ খণ্ডটার তাপমাত্রার কি রকম পরিবর্তন হবে, তখন হচ্ছে আমরা কি লিখবো? তখন হচ্ছে আমরা লিখবো এম জি এইচ ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। বুঝা গেছে? এগুলো এক একটা কেস আমাদেরকে দিতে পারে। তাহলে এখান থেকে যদি আমাদের ভ্যালোসিটি বের করতে বলে তাহলে আমাদের ভ্যালোসিটি কি হবে? আমাদের ভ্যালোসিটি হবে রুট ওভার 2s ডেল থিটা। বুঝা গেছে? তারপর এখান থেকে যদি আমাদের উচ্চতা বের করতে বলে তাহলে h ইজ ইকুয়াল টু কি হবে? h ইজ ইকুয়াল টু হবে আমাদের s ডেল থিটা বাই জি। ঠিক আছে? এই টাইপের ইকুয়েশন আকারেও আসতে পারে। বুঝা গেছে? তো আমাদের এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এখানে দেখো ম্যাথ গুলা দেখো, প্রথম ম্যাথ যেটা দিছে মই বেয়ে উপরে উঠতেছে, তাহলে কি হবে? এই তো দেখো এখানে হচ্ছে আমাদের কি ভূমির সাথে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আনত। তাহলে তোমরা আমাকে এটা বলো তো, এখানে 60 ডিগ্রি কোণ কোনটা? এই 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? 30 ডিগ্রি কোণ কোনটা? 1 নাম্বার। 1 নাম্বারটা ভূমির সাথে। এই জিনিসগুলো একটু ভুল করবা না, ঠিক আছে? তাহলে থিটা এটা দেয়া আছে তাই না? তাহলে আনত আছে বস্তুটিকে মই বেয়ে ছাদে উঠতেছে, কত ওয়াট কাজ করলো? তাহলে ওর হচ্ছে নিচের দিকে হচ্ছে কত বল কাজ করতেছে? এমজি সাইন থিটা কাজ করতেছে না? তাহলে ওকে যদি উপরের দিকে উঠতে হয় তাহলে তো এই কাজটা করেই উঠতে হবে তাই না? এই কাজটা, সরি, এই বলের এগেইনস্টেই তো উঠতে হবে তাই না? তাহলে এই বলটাই হচ্ছে আমার, এই ক্ষেত্রে হচ্ছে এই বল দ্বারাই হচ্ছে আমার কি কাজটা সম্পন্ন হচ্ছে, সেই জন্য হচ্ছে এমজি সাইন থিটাটা উঠছে। বুঝা গেছে কেন এমজি সাইন থিটা লিখছি আমরা? আশা করি বুঝতে পারছো। এমজি সাইন থিটা হচ্ছে কি, আমাকে এখানে অন্য কোনো ফোর্স নাই, তো আমার এমজি সাইন থিটা দিয়েই ও উঠতেছে উপরে, ও টোটাল ফোর্স। তাহলে এখানে হচ্ছে আমার কত সময় দিয়ে ভাগ করে দিছে, তাহলে কি আমার পাওয়ারটা পেয়ে গেছে। ঠিক আছে? তাহলে হচ্ছে এত ওয়াট ইজ ইকুয়াল টু 4 মিনিটে কৃত কাজ, এগুলো তো জানোই। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটির ফর্মুলা ইউজ করছে। তারপরে হচ্ছে এইটাতে ক্রেনের ক্ষমতা বের করতে বলছে, পি ইজ ইকুয়াল টু এফ ভি। ঠিক আছে? জাস্ট হচ্ছে ফর্মুলা, তোমাকে ডিউতে চান্স পাইতে গেলে তোমাকে এই টাইপের ছোট ছোট ফর্মুলা গুলাই অ্যাপ্লাই করতে হবে, যে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। এটা যত বেশি আয়ত্তে রাখতে পারবা তত হচ্ছে মানে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। তারপরে দেখো এখানে এমজিএইচ সবগুলো হচ্ছে আমি যে ফর্মুলা গুলো দেখাইলাম ওগুলোর থেকে। এখন আসি ভর কেন্দ্রের সরণ। ঠিক আছে? এই যে কুয়ার ম্যাথ ভর কেন্দ্রের সরণ দিয়ে করার থেকে আমি গড় সরণ দিয়ে করাটা ইজি। ঠিক আছে? কুয়ার ম্যাথ হচ্ছে খুব কম আসে। কুয়ার ম্যাথ বুঝো তো তাই না? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কেস দিই, এটা যদি করতে পারো তাহলে বুঝবো যে এটা তোমরা বুঝো। ঠিক আছে? আমার পুরা কুয়ার উচ্চতা হচ্ছে এইচ।
এটার মধ্যে 3h/4 পরিমাণ অংশ পূর্ণ আছে। আমি এখান থেকে মোটর দিয়ে পানি তুলে ফেললাম, যার ফলে পানি আর আছে হচ্ছে h/4 পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে কৃত কাজ কত হবে? W = mg h প্রাইম। এখানে h প্রাইমটা কত হবে আমাকে বের করে বলো তো কেউ কেউ h প্রাইমের ভ্যালুটা আমাকে বের করে বলো কত হবে? তাড়াতাড়ি। h প্রাইম কত হবে খালামুনি? বাবা একটু টাইম। এইচ পরিমাণ অংশ? না, বলেন তো মুন, ফাইরুজ, তুমি যদি থাকো তুমি বলো। ভাইয়া পানি তোলার পরে হচ্ছে h/4 অংশ বাকি আছে। হ্যাঁ, পানি তোলার পর h/4 অংশ বাকি আছে, আর শুরুতে ছিল হচ্ছে 3h/4। তাহলে এখন গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ কত? হ্যাঁ, h/2। হ্যাঁ, h/2। তুমি কি দিয়ে করছো, গড় সরণ নাকি ভর কেন্দ্রের সরণ? ভাই গড় সরণ। হ্যাঁ, এটা হচ্ছে তুমি যদি ভর কেন্দ্রের সরণ দিয়ে করতে যাও তোমার সারাদিন লেগে যাবে। বুঝা গেছে? তো যারা ভুল করছেন আমার আপুরা, তারা দেখেন এখানে আমার এইটুকু ছিল তাই না? তাহলে আমাদের উপরিতল ছিল কোনটা? এইটা। আর আমাদের লাস্ট মানে হচ্ছে নিম্নতল ছিল এইটা। তাহলে উপরিতলের সরণ এইটুকু, তার মানে হচ্ছে h/4। আমার নিম্নতলের সরণ কতটুকু? 3h/4, তাই না? তাহলে আমি 3h/4 লিখলাম, ডিভাইডেড বাই কি 2। তাহলে আমার কত আসে? 4h/4 ডিভাইডেড বাই 2। তাহলে কি আসে? h/2। ঠিক আছে, আমরা এই টাইপের ম্যাথগুলো আমরা গড় সরণ দিয়ে করলে ইজিলি হয়ে যায়। ভর কেন্দ্রের সরণ ক্যালকুলেট করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। বুঝা গেছে? ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি এখানে চিন্তা করছিলাম যে যখন পানি পূর্ণ ছিল তখন 4/3 হচ্ছে পূর্ণ ছিল, আর খালি হওয়ার পর আছে 4/1। হ্যাঁ, তাহলে ওই 1 ভাগের মধ্যে তো তাহলে সরণ ভর কেন্দ্রটা থাকবে অর্ধেকে, তাই h/2 এভাবে চিন্তা করা যায় না? ওইভাবেও করা যায়। মানে তুমি ভাবছো যে এখানে ভর কেন্দ্র হচ্ছে আহ, উম, না, ওইভাবে তোমার হয়তো বা মেবি তাহলে ভুল হইছে। এখানে যখন খালি ছিল এই পোর্শনটা তাই না, তখন হচ্ছে এর ভর কেন্দ্রটা কোথায় ছিল? h/2 তে কিন্তু ছিল না, ওর ভর কেন্দ্রটা ছিল 3h/8 এ। বুঝা গেছে? তার মানে আমি চিন্তা করছি আগে ছিল 4 ভাগের মধ্যে 3 ভাগ অংশে হচ্ছে পানি ছিল, আর হ্যাঁ। পানি তোলার পর 1 ভাগ অংশে হচ্ছে পানি আছে। ও আচ্ছা তাহলে আচ্ছা 1 ভাগ আচ্ছা। অংশে পানি থাকে, তাহলে তার ওইভাবেও, অর্ধেকটা হবে তার মধ্যে। হ্যাঁ ওইভাবেও করা যায়, কিন্তু ওইভাবে আসলে ধরো যে সাপোজ এটা মিলে গেছে, তুমি যদি ফর্মুলা যেহেতু একটা দেয়া আছে, তুমি তুমি ওইভাবে চিন্তা করো, সমস্যা নাই, কিন্তু তাও এই ফর্মুলা দিয়ে একটু চিন্তা করবা। কারণ আমিও এই ম্যাথটা সবগুলা হচ্ছে ধরো যে আমিও ভর কেন্দ্রের সরণ দিয়ে করছিলাম, কিন্তু এই ম্যাথটা করতে গিয়ে, এই ম্যাথটাকে তোমাদেরকে আমি দেখাইলাম, এই ম্যাথটা আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম, তখন আমি নিজে নিজে এই কেসটা বানাইছিলাম, এবং লাইভ ক্লাসে যখন আমি হচ্ছে ভর কেন্দ্রের সরণ দিয়ে করতে গেছি, এটা আমি একটু ঝামেলা করে ফেলছিলাম। বুঝতে পারছো? তো মানে তো ফর্মুলা ইউজ করাটাই বেটার, রিস্ক না নেয়া আর কি। বুঝা গেছে?
জি ভাইয়া। মানে তোমারটাও ঠিক আছে, তুমি অ্যান্সার বের করতে পারছো, সমস্যা নেই। এখন দেখো যে তুমি তুমি তোমার এই কেসটা অন্যান্য কেসে অ্যাপ্লাই করে দেখবা, যদি দেখো যে সবগুলাতে মিলতেছে তাহলে ওকে ফাইন, কিন্তু দেখবা যে সবগুলাতে মিলতেছে না, তুমি একটা ইন জেনারেল একটা জিনিস মনে রাখবা। তো তোমার কাছে যেহেতু ইন জেনারেল একটা মানে গড় সরণের ফর্মুলা আছে, কেন তুমি মানে ইয়া করবা? বুঝা গেছে? মানে একটু সিওরিটি এই টাইপের জিনিসগুলো একটু হালকা ভুলের জিনিস বেশি আর কি, ভুল হওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। এটা হচ্ছে আমাদের, ধরো যে এটার দৈর্ঘ্য এ, এটার দৈর্ঘ্য বি, তাই না? এই জিনিসটাকে আমি তুলে এরকম করে দিব, উল্টা করে দিব, ঠিক আছে, মানে দাঁড় করাই দিব। তাহলে আমার এই কোনটা এ হয়ে গেল বলো তো? আচ্ছা, আমি এটা ভুল করছি কি? না না, ঠিকই আছে। আমার এইটুকু হচ্ছে এ হয়ে গেল, এখন এটা হয়ে গেল বি। তাহলে এখন চিন্তা করো, এখানে এই ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের সরণটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। কুয়ার ক্ষেত্রে ভর কেন্দ্রের সরণটা একটু টাফ, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা ইজি। এটার ভর কেন্দ্রের সরণটা কোথায় আছে? a বাই টু তে আছে না? আর এটার ভর কেন্দ্রটা কোথায় আছে? b বাই টু তে আছে। তাহলে এখানে আমাদের ভর কেন্দ্রের সরণটা কত হবে? b বাই টু, লিখে না, এই তো আমাদের ভর কেন্দ্রের সরণ হবে b বাই টু মাইনাস a বাই টু। ঠিক আছে? তাহলে আমাদের কৃত কাজ কি হবে? mg b মাইনাস টু মাইনাস a বাই টু। ক্লিয়ার এটা? বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা জিনিস আসতে পারে, যেটা হচ্ছে আম, তোমরা হয়তো বা পড়ছো যে আমাদের কাছে ধরো যে এরকম এন সংখ্যক ব্লক আছে, ঠিক আছে, এন সংখ্যক ব্লক আছে। এখন এই ব্লক গুলাকে আমি যদি একটার উপর একটা করে সাজাতে চাই, তাহলে আমার কৃত কাজ কত হবে? এটার ফর্মুলা কেউ জানো? বলো তো, এটার ফর্মুলাটা কি? একটার উপর একটা ব্লক যদি আমি সাজাই, তাহলে আমার কি ফর্মুলা হবে? কৃত কাজ কত হবে? বলো কেউ, না পারলেও বলো, সমস্যা নাই, যে ভাইয়া জানি না। ভাইয়া মনে নাই। মনে নাই, ওকে। এটা হবে হচ্ছে mg h n n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ঠিক আছে? এটা মনে আছে বা মনে পড়ছে? মনে পড়ছে। হুম, ঠিক আছে। এটা যদি আমরা তুলতে চাই, তাহলে আমাদের কি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তোমাদেরকে হাতুড়িয়ার ম্যাথের জিনিস, হাতুড়িয়ার পেরেকের ম্যাথ করছিলা, তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? তারপরে স্প্রিং, স্প্রিং আমি গতদিন তোমাদেরকে পড়াইছি না? স্প্রিং আর এখানে পড়াচ্ছি না, ঠিক আছে? স্প্রিং ডান, স্প্রিং কতদিন পড়াইছি। তারপর হচ্ছে স্প্রিং এর, এই তো স্প্রিং সমবিভাজন, এই হ্যাঁ, ফর্মুলা। কালকের ক্লাসে রেকর্ডিং একটু দিয়ে দিয়েন। কালকে ক্লাসের কিছু করাই নাই, কালকে ক্লাসই নি নাই, মানে অল্প একটু নিতে গিয়ে ওদের নেট ডিস্টার্ব হয়েছে, আমারও নেট সমস্যা ছিল, তাই আমি আর নিই নাই। ঠিক আছে? তাহলে দেখো, এই ফর্মুলা দুইটা আগের ক্লাসে আমি লিখে দিছিলাম, এখানে হচ্ছে ডিরেক্টলি চলে আসছে। যদি আমি এম বাই এন ভাগে বিভাজিত করি, তাহলে কি রকম হবে? আমি যদি আহ কি বলে সম অনুপাতে বিভাজন করি, তাহলে কি হবে? ঠিক আছে? এই দুইটা জিনিস একটু মনে রাখবা। স্প্রিং এর সংযোজন, এটা বুঝছো? ফর্মুলা দুইটা বুঝছো? জি ভাইয়া লিখে দিছি না। হ্যাঁ, আমি লিখে দিছিলাম। আমি তোমাদেরকে এখানে কিন্তু ডিপ যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে ফর্মুলা গুলো দেখাচ্ছি। কোনো জিনিস যদি তোমাদের জানতে ইচ্ছা হয় আমাকে বলিও, ঠিক আছে? তারপর এখানে দেখো, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা মাস্ট, কোনো না কোনো ভার্সিটিতে এটা পাবা। একটি স্প্রিংকে এন সংখ্যক সমান টুকরো করে সমান্তরালে যুক্ত করলে নতুন স্প্রিং ধ্রুবক কত হবে? ঠিক আছে? নতুন স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে নতুন স্প্রিং ধ্রুবক কি? কে ইজ ইকুয়াল টু এন স্কোয়ার কে। বুঝা গেছে? আবার এখানে একটা জিনিস আমি তোমাদেরকে সাইড নোট দিয়ে দিচ্ছি, রোধের ক্ষেত্রে আসবে, বুঝছো? রোধকে কোন একটা আর পরিমাণের ধরো যে আর পরিমাণের একটা তার আছে, সেটাকে যদি আমি না কেটে টেনে যদি লম্বা করি, কি বলছি? টেনে লম্বা যদি করি, টেনে লম্বা করলে সেই রোধটা কত হবে? বলবে যে টেনে 3 গুণ করা হয়েছে, তাহলে তার রোধ কত? তো সেই ক্ষেত্রে রোধ হয় হচ্ছে আর প্রাইম ইজ ইকুয়াল টু এন স্কোয়ার আর। আর এখানে হচ্ছে কি, আমাদের এখানে এটার স্প্রিং এর ক্ষেত্রে কি বলছে? এটা আমাদের এন সংখ্যক সমান টুকরা করার ফলে, মানে এটার উল্টাটা। ঠিক আছে? এটার উল্টাটা। ক্লিয়ার? এই দুইটা বিষয়, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, এমসিকিউ তে আসে। স্প্রিং এর জিনিস এখান থেকে বুঝাইছি, ফাইন। আচ্ছা, তারপরে আসি কাজ এবং শক্তি।
বিষয়ক জিনিসগুলোতে। এখন তোমরা তো এই জিনিসটা জানোই যে ই কে এর সাথে আমাদের পি এর সম্পর্ক কি, পি স্কোয়ার বাই 2m, তাই না? তাহলে এটার গ্রাফটা কি হবে বলো তো? ই কে ভার্সেস পি, ই কে ভার্সেস পি এর গ্রাফটা কি হবে বলো তো? পরাবৃত্ত প্যারাবোলা। প্যারাবোলা। আর যদি বলি ই কে ভার্সেস পি স্কোয়ার, তাহলে কি হবে? সরলরেখা। সরলরেখা। হ্যাঁ মূলবিন্দুগামী সরলরেখা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এইবারের এই কেসটাতে আসি। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে একটু বলে দিই তোমাকে। এখান থেকে ম্যাক্সিমাম টাইপের এই কোয়েশ্চেন আসবে যদি ভরবেগ 4 গুণ করি গতিশক্তি কিরকম হবে, আমি যদি গতিশক্তি 4 গুণ করি ভরবেগ কিরকম হবে, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আমার বেশি আসবে। এই তো এখানে একটা এক্সাম্পল দেয়াই আছে, প্র্যাকটিস করে নিবা। যে এখানে আমার E2 বাই E1 এগুলো তোমাকে দেয়াই থাকবে। এখানে পি একটা দেয়া থাকবে, ধরো যে কোনো একটা। তো তোমার ফোর্থ একটা জিনিস জাস্ট বের করতে হবে, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, আর কিছু না, ঠিক আছে? তারপরে আসি, আমাদের এই টাইপের জিনিসগুলো তোমরা ইয়াতে পড়ছো যে এইচ একটা উচ্চতা দেয়া থাকে, ঠিক আছে? এখন বলতেছে যে একটা বস্তু যদি নিচের দিকে পড়তে থাকে, হ্যাঁ, ধরো যে নিচের দিকে পড়তে থাকলে এমন একটা উচ্চতায় সেটা ই কে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ n গুণ হয়, ঠিক আছে? এই যে কন্ডিশন আছে এটা যদি হয়, তাহলে নিচের থেকে এখন তোমাকে জিজ্ঞেস করলো যে ভূমি থেকে এটার উচ্চতা কত। তাহলে এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা যে গতিশক্তি বিভব শক্তির যদি n গুণ হয় তাহলে h প্লাস ওয়ান, সরি h প্লাস ওয়ান না, h বাই n প্লাস ওয়ান, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ফর্মুলা। এটা তো শিখছিলাম মনে হয়, আশা করি মেডিকেলের সময় এটা শিখছিলা, এটা শেখানো হয়। তো তোমাকে যদি ইপি ইজ ইকুয়াল টু এন ই কে দেয়া থাকে তাহলে কি হবে বলো তো? কেউ কেউ যদি জানো বলো তো কি হবে? কি বলছেন? আমি তো এটার জন্য করলাম তাই না, যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হইলে এই ফর্মুলাটা। তাহলে এখন বিভব শক্তি গতিশক্তির যদি এন গুণ হয় তাহলে কোন ফর্মুলা হবে বা কি হবে? n এর জায়গায় 1/n করে দেব। হ্যাঁ, n এর জায়গায় 1/n করে দিব। গুড। তাহলে h ইজ ইকুয়াল টু 1/n প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে এই দেখো, এখানেও কিন্তু সেম জিনিসটা দিছে। এই দেখো ডিউতে আসছে প্রথম ম্যাথটা, আমি তোমাদেরকে যেটা দেখাইলাম, দেখছো আমি কিন্তু উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছি না। এটা আসছে কিন্তু আমি এটা জানিও না। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে আসছে, ঠিক আছে? দেখছো অ্যান্সার কি, এ দিছে, বুঝা গেছে? তারপরেরটা কি, আমার বেগ দিছে, গতিশক্তি বের করো। তাহলে এখানে কি করছে, এই দেখো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে আমার √77 আসছে না। এখন কি তুমি এখানে √77 এটা করবা? অবশ্যই না। কারণ কি এখানে স্কোয়ার হয়ে গেছে, এরকম করে রেখে দিলে আমার এখানে 10 আসে। মানে এই টাইপের ম্যাথ গুলা, এই টাইপের হ্যান্ড ক্যালকুলেশন আসে। তোমাকে বুঝতে হবে যে কোথায় তোমার রুটটাই রেখে দিয়া সেফ জিনিস, বুঝতে পারছো ইভা? তারপর এই টাইপের জি ম্যাথগুলো ম্যাম। আসে। এটা তো আশা করি জানো যে গুলির বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে বলো তো? 4 4 গুণ। গুণ, ঠিক আছে? তারপরে আমি যদি n সংখ্যক কোন n সংখ্যক তক্তা ভেদ করে কোন একটা বস্তু, আচ্ছা আমি এটা উল্টা বলতেছি, কোন একটা বুলেটের বেগ যদি আমি n গুণ বাড়াই তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? n স্কয়ার। হ্যাঁ, n গুণ বাড়ালে n স্কয়ারটি তক্তা ভেদ করতে পারবে, ঠিক আছে? এগুলো জিনিস ছোটখাটো জিনিস মনে রাখবা। তারপর এখান থেকে এগুলো পারবা, আশা করি এগুলো ঝামেলা হবে না। এই তো দেখছো এখানে ইয়ার ম্যাথটা দিছে, কি বলে, এটা মনে হয় সরল দোলক থেকে আসছে, ঠিক আছে? এটা সরল দোলক থেকে আসছে। এটা হালকা দেখে নিবা, কোনোটা যদি প্রবলেম হয় আমাকে দিবা, আমি করে দিব, সমস্যা নেই। তারপর এগুলা গেল টি সেকেন্ডে ওয়ার্ক ডান, ঠিক আছে? এখন তোমাকে টি সেকেন্ডে ওয়ার্ক ডান মানে হচ্ছে 3তম সেকেন্ড বা 4তম সেকেন্ড, এই টাইপের জিনিসগুলো আসবে এখানে, ঠিক আছে? তো 3তম সেকেন্ড বা 4তম সেকেন্ড এই টাইপের জিনিসগুলো আসলে তোমাকে এস টিথ, ঠিক আছে, সরণটা আমাকে মনে রাখতে হবে। এখন সরণের ফর্মুলাটা হচ্ছে এই ক্ষেত্রে এ সরি ইউ প্লাস হাফ এ 2t
-1, ঠিক আছে? এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? যে আমাদের মানে তম সেকেন্ড, ঠিক আছে? n তম সেকেন্ডে সময় বা সরণটা কত? এটা দিয়ে আমাদের ম্যাথ আসলেও আসতে পারে। ঠিক আছে? তাই ফর্মুলাটা দেখাই দিলাম। আমাদের এই চ্যাপ্টারে মোটামুটি সব কভার শেষ। এই চ্যাপ্টারে তেমন বেশি কিছু নাই। আমি একটু জাস্ট রিভাইজ দিয়ে নিই। আমি তোমাদেরকে সরল দোলক কি পড়াইছিলাম? কেউ একজন রেসপন্স করো তো। সরল দোলক কি দেখাইছিলাম এর আগের চ্যাপ্টারে? ভাইয়া একটা সূত্র দিয়ে দেখাই দিছে। হ্যাঁ, সরল দোলক তো দেখাইছিলাম। ওই সূত্রগুলাই আসবে। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই নাই। পেরেকের ম্যাথটা একটু দেখাই। হাতুড়ি আর পেরেক, ঠিক আছে? হাতুড়ি আর পেরেক এটা দেখাই নাই তো, তাই না? হাতুড়ি এবং পেরেকের ম্যাথ। হাতুড়ি আর পেরেক, ঠিক আছে? এখন এটা দিয়ে কি হয়? তোমরা একটা চিন্তা করো, আমরা হাতুড়ি কয় ভাবে মারি? 2 ভাবে মারতে পারি, তাই না? একটা হচ্ছে আমি দাঁড়াও, দেয়ালে যখন মারি তখন হচ্ছে কি রে, এখানে আঁকে না কেন? এই তো, ধরো যে এটা ওয়াল, তাহলে আমি এরকম করে হাতুড়ি একটা নিলে, ধরো যে এটা একটা হাতুড়ি, আমি এরকম করে এই দিকে ওকে পুশ করি, তাই না? আমি ধরো যে দেয়ালে মারতেছি। আবার এরকমও হইতে পারে আমি আনুভূমিকে মারতেছি, তাই না? তাহলে জিনিসটা কিরকম হয়? জিনিসটা এরকম হয়, তাই না? আমি এই দিকে পুশ করি ওকে, তাই না? তাহলে এটা হচ্ছে আমি আনুভূমিক ভাবে মারতেছি, আর একটা হচ্ছে কি, উলম্ব ভাবে মারতেছি, ঠিক আছে? উলম্ব ভাবে। এখন দুই ক্ষেত্রে আমার ফর্মুলাটা দুই রকম হয়। এখানে ও হচ্ছে এক্স পরিমাণ ভিতরে ঢুকতেছে, এখানেও ও হচ্ছে এক্স পরিমাণ ভিতরে ঢুকতেছে। এখন কোনটার ক্ষেত্রে ফর্মুলা কিরকম হয়? এখন ধরো যে এটাতে তোমার যদি ভি দেওয়া থাকে, অবশ্যই এখানে ভি দেওয়া থাকবে, তাহলে তোমার ফর্মুলাটা হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার ডাব্লিউ, মানে এই ক্ষেত্রে হচ্ছে আমার কৃত কাজ হচ্ছে এইটা। তাহলে এখান থেকে তোমার যদি এক্সটা বের করতে বলে তাহলে এফ এক্স হবে। এফ এর ভ্যালুটা তোমাকে দেয়া থাকবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা এইভাবে বের করতে পারো যে এক্স এর মানটা কত। আর এটার ক্ষেত্রে ধরো তোমাকে বলছে যে আমি হাতুড়িটা এইচ পরিমাণ উচ্চতা থেকে নামাইছি, ঠিক আছে? এইচ পরিমাণ উচ্চতা থেকে নামাইছি, তাহলে তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এম জি এইচ প্লাস এক্স, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে এইচটা না দিয়ে তোমাকে যদি বলে ভি বেগে আমি ইয়াকে আঘাত করছি, পেরেকটাকে আঘাত করছি, তখন হবে হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। ক্লিয়ার? বুঝতে পারছো? ভাইয়া সেকেন্ডটা কিসের জন্য বললেন? সেকেন্ডটা যদি আমাকে বলে যে হাতুড়িটা আমি ভি বেগে পেরেককে আঘাত করতেছি, ওখানে এইচটা দেয়া নাই, তখন হচ্ছে আমার এই ফর্মুলা। আমার যদি এইচ দেয়া থাকে যে আমি 10 মিটার উচ্চতা থেকে হাতুড়িটা পেরেককে আঘাত করতেছে, তাহলে এই ফর্মুলা। আবার যদি বলে যে আনুভূমিক ভাবে আঘাত করতেছে, তাহলে আমার বেগ দেয়া থাকবে, অবশ্যই আমার এই ফর্মুলা হবে জাস্ট। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য তো জানি, তাই না? যে কাজ শক্তি উপপাদ্যটা আমি একবার রিক্যাপ করি। এফ এক্স ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম ইউ স্কোয়ার। এখান থেকে কিরকম ম্যাথ আসবে? বলবে যে আমার একটা বস্তু বা গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, কিছুক্ষণ পর তার বেগ হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড বেগ, তার ভর যদি 10 কেজি হয়, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ কত? ঠিক আছে? তো তোমাকে জাস্ট সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? কাজ শক্তি উপপাদ্য গেল। আমাদের হচ্ছে বাকি হচ্ছে কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতাটা আমরা একটু পড়ি। কর্মদক্ষতাটা কি? আমাদের হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই কি, পি ইন ইনটু হচ্ছে 100%। ঠিক আছে? এখানে আমাদের এটাও হইতে পারে ই আউট বাই ই ইন, এনার্জি দিয়ে আর কি, 100%। বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, নাই। তারপরে আসি, দেখো এখানে আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখবা যে এম ঘনত্ব ইজ ইকুয়াল টু কি, এম ইজ এম
m ডিভাইডেড বাই v। এখন তোমরা যখন কুয়ার ম্যাথ করতে যাও অনেক সময় তোমাকে ঘনত্ব দেয়া থাকবে, তোমাকে হচ্ছে রো ভি দেয়া থাকবে, ঠিক আছে? বলবে যে এখানে, সরি ভি দেয়া থাকবে না, তোমার হচ্ছে এখানে রেডিয়াস দেয়া থাকবে আর এখানে এইচ দেয়া থাকবে। তখন তোমাকে এম এর ভ্যালুটা বের করতে হবে। এম ইজ ইকুয়াল টু কি, রো ভি, আর ভি ইজ ইকুয়াল টু তখন কি হবে, রো ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে? তো এইভাবে আমাকে কি এম এর ভ্যালুটা বের করে নিতে হবে। ক্লিয়ার? জি মামা। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা এখানে শেষ। এই চ্যাপ্টারে বেশি কিছু নাই। এখন তোমরা কাইন্ডলি তোমরা নেক্সট দিন হচ্ছে ইয়া করবা, কি বলে, এক্সপেক্ট থেকে আজকে পর্যন্ত আমি যা পড়াচ্ছি সেগুলো একটু করে রাখবা, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইয়া নিউটনীয় বলবিদ্যা। আমাদের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো আমি যাতে মানে তোমাদের কাছ থেকে আপ টু ডেট পাই আর কি। এখন আসি, আমরা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম পড়বো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি পদার্থের গাঠনিক ধর্ম পুরাটা ছিল? না ভাই, না না ভাইয়া। শুধু স্থিতিস্থাপক পোর্শনটা, তাই না? জি ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, স্থিতিস্থাপক পোর্শনটা। আচ্ছা, তাহলে আমি স্থিতিস্থাপক পোর্শনটা থেকে করি। তা হচ্ছে এখানে টুকটাক কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এমন না যে আমাদের সব বাদ দিতে হবে। এখানে ইয়ার থেকে চলে আসতে পারে, এখানে এই চ্যাপ্টারটার থেকে কিছু জিনিস চলে আসতে পারে। তো আমি একটু ওই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিই। তোমরা আমাকে বলো, আসঞ্জন বল কি আর সংশক্তি বল কি? এটা কি পড়ছো? ভাইয়া সমশক্তি বল নাকি ভেতরের যে কোনো দুইটা ভেতরে উপাদান? না, একই পদার্থের দুইটা অণু, একই পদার্থের দুইটা অণু হবে, ঠিক আছে? একই পদার্থের দুই অণু। আর আসঞ্জন বল হচ্ছে ভিন্ন পদার্থের দুটি বল, ঠিক আছে? ভিন্ন পদার্থ হবে, ঠিক আছে? ভিন্ন পদার্থের দুটি অণুর মধ্যে যে আকর্ষণ বল। এখন দেখো আমাদের যেই স্পর্শকোণ, ঠিক আছে, আমাদের যে তরল আর কঠিনের সংস্পর্শে আসলে স্পর্শকোণ ক্রিয়েট হয়, এরকম হয়। তাহলে এটা কখন হবে? আমাদের স্পর্শকোণ এই ক্ষেত্রে হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে? এই ক্ষেত্রে স্পর্শকোণ হচ্ছে স্থূলকোণ, এই ক্ষেত্রে আমার সূক্ষ্মকোণ, ঠিক আছে? আমাদেরকে মনে রাখতে হবে যখন সূক্ষ্মকোণ তখন হচ্ছে আমার তরল কাচকে ভেজায়, এবং যখন স্থূলকোণ হয় তখন তরল কাচকে কি হয় না, ভেজায় না, ঠিক আছে? বুঝা গেছে? এই ক্ষেত্রে আমাকে কি, এই ক্ষেত্রে যখন বলবে যে স্থূলকোণের ক্ষেত্রে কি হয়, এই স্থূলকোণের ক্ষেত্রে আমার সংশক্তি বল আসঞ্জন বল থেকে বেশি হয়, আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমার আসঞ্জন বল যেটা মানে ভিন্নর মধ্যে সেটা বেশি হয় এবং সংশক্তি বলটা কম হয়। ক্লিয়ার? এই তো এখানে দেখো এই জিনিসগুলা, যে আমাদের কঠিন এবং তরল বস্তুর মধ্যবর্তী যে কঠিনের উৎপন্ন কোণ তাকে আমরা স্পর্শকোণ বলি। তরল কঠিনকে ভেজালে এল থিটা সূক্ষ্মকোণ, আর না ভেজালে স্থূলকোণ। বুঝা গেছে? এটার একটা উদাহরণ হইতে পারে পারদ, আর এটার উদাহরণ তো পানি, ঠিক আছে? এখন তোমাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু জিনিসের স্পর্শকোণ দেওয়া আছে বইয়ে। একটু এই যেই স্পর্শকোণগুলো বইয়ে দেয়া আছে, যে কাচেরটা দেয়া আছে, পারদেরটা মনে হয় 140 ডিগ্রি, কাঁচ এবং পানির একটা দেয়া আছে সামথিং। তো এই যে জিনিসগুলো আছে এগুলো আমাদেরকে একটু মনে রাখবে। এই তো 8 ডিগ্রি এটা মনে হয়, আচ্ছা না, সরি, কাঁচ এবং পারদেরটা হচ্ছে 140 ডিগ্রি। আমি 8 ডিগ্রি মনে হয় হচ্ছে কাঁচ এবং পানির মেবি, আমার যতটুকু খেয়াল আছে। তো এটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা আমি ভুল বলে ফেলছি। বুঝতে পারছো এখান থেকে আমাদের কি কি পড়তে হবে? এই যে জিনিসটা আছে এগুলো একটু দেখবা। তারপরে আসি, এখানে হচ্ছে আমাদের পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, এটার একটু ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এটার ফর্মুলাগুলো কি? আমার হচ্ছে পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এল। এখন এখানে মনে রাখতে হবে যদি আমাদের দাঁড়াও আমি একটু তোমাদেরকে এখান থেকে একটু দেখে বলি, এখানে যেহেতু লেখা নাই। হ্যাঁ, এফ বাই এল না। এখন যদি তোমাকে একটা কয়েন দেয়, ঠিক আছে, যদি তোমাকে কি দেয়, আমি একবারে সিরিয়ালি যাই, ধরো যে একটা সুই আছে, সুই বা একটা কি বলে একটা তার দেয়া আছে, সেই ক্ষেত্রে আমার পৃষ্ঠটান হবে এফ বাই 2L। যদি আমাকে একটা রিং দেয়া থাকে, বা ধরো যে একটা কয়েন দেয়া আছে, পয়সা, ঠিক আছে, কয়েন পয়সা, যেটা হচ্ছে নিরেট ইয়া, মনে করো যে কয়েন বা পয়সা, বুঝতেছো, ওই টাইপের একটা যদি বস্তু দেয়া থাকে, তখন হচ্ছে আমার পৃষ্ঠটান হচ্ছে 2 সরি এফ বাই 2 পাই আর।
ঠিক আছে, মানে হচ্ছে এই যে রাউন্ডটা কতটুকু অংশ পানির সাথে আছে সেই জিনিসটা। ঠিক আছে, আর ধরো যে যদি একটা রিং থাকে, ঠিক আছে, রিং এরকম, তাহলে সেই ক্ষেত্রে হয় হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু এফ তো উপরে থাকেই, সেটার সাথে হয় হচ্ছে আমার 2 পাই r1 মানে ভিতরেরটা প্লাস 2 পাই r2 বাইরেরটা। ঠিক আছে, এগুলো জাস্ট ফর্মুলাগুলো একটু চোখের দেখা দেখে রাখো, কাজে দিতে পারে। ঠিক আছে, সেই জন্য তোমাদেরকে দেখানো। আর যদি ঘন বস্তু থাকে, কি থাকে, ঘন বস্তু থাকে, ঘন বস্তু মানে তো বুঝতেছই যে একটা কি বলে ঘনক, তাহলে সেই ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের টি ইজ ইকুয়াল টু এফ বাই 2l প্লাস 2b। ক্লিয়ার এই জিনিসগুলা? তারপর হচ্ছে পৃষ্ঠ শক্তির এই এককটা মনে রাখবা, পানির পৃষ্ঠ টানটা মনে রাখবা, এই দুইটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? কোন ধর্মের কারণে ফোঁটাগুলা গোলাকৃতি হয়? অবশ্যই পৃষ্ঠ টানের কারণে। ঠিক আছে, এগুলো তো থিওরিটিক্যাল জিনিস, এগুলো পড়ছো, এগুলো পড়ছো না? তারপর হচ্ছে বৃষ্টির ফোঁটা কোনগুলা কণায় কণায় পরিণত পরিণত হয়, সর্বমোট কি হয়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলা আমি জানি তোমরা মেডিকেলের জন্য পড়ছো, তো এই টাইপের থিওরিটিক্যাল কোয়েশ্চেন গুলো এখান থেকে আসতে পারে, তো এগুলো একটু দেখে রাখবা। ঠিক আছে, ভাইয়া পৃষ্ঠ শক্তির একক কি? পৃষ্ঠ শক্তির একক, শক্তির একক যেটা পৃষ্ঠ শক্তির এককই তো এখানে দিছে তো, নিউটন পার মিটার। জি ভাইয়া ঠিক আছে। আর টানের এককও সেম, নিউটন পার মিটার। তারপর এখানে মাত্রা দিছে, মাত্রাটাও দেখে নিবা, পৃষ্ঠ টানের মাত্রা কি হয়, mt ইনভার্স 2। ঠিক আছে, তারপর আসি আমাদের বিকৃতি, যেগুলো হচ্ছে আমাদের মেইন যে জিনিসগুলো আসে এখান থেকে হচ্ছে আমাদের কঠিন করবে না এই চ্যাপ্টার থেকে, কোশ্চেন খুব ইজি হবে। আমাদের যদি এল একটা বস্তু থাকে, এটাকে যদি আমরা এই এল পরিমাণ বাড়াই, তাহলে বিকৃতি কি হবে, এল ডিভাইডেড বাই এল। ঠিক আছে, আর উপরে এটাকে যদি প্রথমে পুরাটাকে L2 বলে, পুরাটাই পরের আগেরটা হচ্ছে L1 বলে, তাহলে কি হবে, L2 মাইনাস L1 ইজ ডিভাইডেড বাই L1। ঠিক আছে, এগুলা কিন্তু সেম জিনিস, তো এখানে ভুল করা যাবে না। পীড়ন এর ডাইমেনশন কি, পীড়নের ডাইমেনশন আছে। তারপর হচ্ছে বিকৃতি, 3 ধরনের বিকৃতি আছে আমাদের, কিন্দন বিকৃতি, আয়তন বিকৃতি। আয়তন বিকৃতির এখানে মনে রাখতে হবে যে আয়তন বিকৃতির বিপরীতে একটা রাশি আছে, সেই রাশিটার নাম কি বলতো? ফাইরুজ, তোমার নেট ঠিক হইছে? জি ভাইয়া মোটামুটি। আচ্ছা, বুঝতেছো তো না? জি ভাইয়া। তোমরা ফাঁকিবাজি করতেছো, কিন্তু এটা কিন্তু ঠিক না। কালকের মধ্যে তোমরা এই 5টা চ্যাপ্টার আমাকে বলবা যে ভাই এসপেক্টের সবকিছু শেষ করছি। ঠিক আছে, আর আজকের পরীক্ষাটা আমার কোশ্চেন রেডি করা আছে, কিন্তু অ্যান্সার লিখা আছে, আমি অ্যান্সার গুলো কাটার সময় পাই নাই। ক্লাস শেষে আমি তোমাদেরকে কোশ্চেন দিব কেটে, তখন হচ্ছে তোমরা ক্লাস শেষে আজকে পরীক্ষাটা দিবা। ঠিক আছে, এর আগে কোন কোন চ্যাপ্টার জানি ছিল, চ্যাপ্টার 8 আর হচ্ছে চ্যাপ্টার 10। আচ্ছা, সবাই আসছি, ক্লাস শেষে পরীক্ষা দিতে পারবা না? হ্যালো, জি ভাইয়া আচ্ছা, শোনা যায়। ক্লাস শেষে পরীক্ষা দিতে পারবা কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। ভাইয়া ওদেরকে জিজ্ঞেস করেন। মুন, ইভা, পারবা? ভাইয়া মানে প্র্যাকটিস করি না, তো পরীক্ষা নিলে এমনি পরীক্ষা দিয়ে আসবো এইটুকুই।
তাহলে তো প্র্যাকটিস করা লাগবে। আমার তো পরীক্ষা নেওয়ার মেইন মোটিভ হচ্ছে তোমরা প্র্যাকটিস করার পরে পারতেছো কিনা সেটা দেখা। তাইলে নেক্সট দিন নিব। প্র্যাকটিস করো, কালকে 2টা দিবা একসাথে। আচ্ছা আসি। আহ, আচ্ছা, তাহলে দেখো আমাদের বিকৃতি, এখানে আয়তন বিকৃতির বিপরীত একটা রাশি আছে, সেটার নাম কি বলতো? সংনমতা। হ্যাঁ, সংনম্নতা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের কাছে তেমন কঠিন হওয়ার কথা না। সংনম্নতা। তাহলে বিকৃতির একক কি হবে? বিকৃতির কোনো একক নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে পীড়ন, এটার মাত্রা কি হবে? বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল এ। ঠিক আছে, এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই চ্যাপ্টার থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হুকস ল। সেটা হচ্ছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। এখান থেকে হচ্ছে আমাদের কি আসে? ইয়ং এর গুণাঙ্ক আছে, এবং এই ইয়ং এর গুণাঙ্কটাই আমার হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, mgl ডিভাইড বাই পাই আর স্কয়ার এল। বুঝা গেছে? এই তো। আর তারপর হচ্ছে এই জিনিসটা একটু দেখো যে ইলাস্টিক লিমিটের মধ্যে আমাদের পীড়ন এবং বিকৃতির গ্রাফটা কি? একটা সরল রেখা হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে কি, আমাদের ইয়ং এর গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি? উপরে পীড়ন, নিচে বিকৃতি। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু কি আমার? এফ বাই এ ডিভাইড বাই এল বাই এল। ঠিক আছে, এই আকারে একটু মনে রাখবা, তাহলে হচ্ছে কনফিউশন হবে না যে উপরে বড় এল নাকি নিচে বড় এল। ঠিক আছে, তারপরে চাপের সাথে এই তো এই টাইপের কোয়েশ্চেন গুলো আসে বেশি। এই টাইপের কোয়েশ্চেন গুলো এই দেখো ডিউতেই আসছে, এটা দেখছো? আমি কিন্তু দেখে মার্ক করিনি। তাহলে 10 সেন্টিমিটার একটা লম্বা এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার করা হয়, দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো, জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। লোহার ইয়ং এর গুণাঙ্ক এবং তামার ইয়ং এর গুণাঙ্ক দ্বিগুণ হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা কিরকম হবে? বুঝা গেছে নাকি বুঝো না এটা? কারো কোনো কোয়েশ্চেন? না, বুঝতে পারছি। ইভা, মুন? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে আদর্শ বস্তুর, কোন একটা আদর্শ দৃঢ় বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কত হবে? ইনফিনিটি। ঠিক আছে, তারপরে এই যে জিনিসগুলো আছে, এই ইয়ং এর গুণাঙ্ক বেশি হইলে কি হয়? ইয়ং এর গুণাঙ্ক যত বেশি হবে তার কি বলে মানে দৃঢ়তা সব থেকে বেশি হবে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। তাহলে আমার ইয়ং এর গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বিকৃতি কি সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? বলো তো। ইয়ং এর গুণাঙ্কের সাথে আমার দৈর্ঘ্য বিকৃতি, এই তো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যেখানে ছোট, মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা যেখানে ছোট, সেখানে হচ্ছে আমার ইয়ং এর গুণাঙ্কটা বড় হবে। বুঝা গেছে? এই দেখো বিকৃতির সাথে আমি যদি ইজ ইকুয়াল টু এফ এল এল, তাহলে এটার সাথে আমার ইয়ং এর গুণাঙ্ক সমানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক অবশ্যই। ঠিক আছে, এখন এটা নিয়ে তোমাদের হচ্ছে সব থেকে বেশি কোয়েশ্চেন ছিল আমাকে মেডিকেলের সময়, যে সর্বাধিক স্থিতিস্থাপক কোনটা, যেটার গুণাঙ্কটা বইয়ে বেশি দেওয়া আছে সেটাই। লোহারটা মনে হয় বেশি দেওয়া আছে, তাই না? বইয়ে বইয়ে কোনটা বেশি দেওয়া আছে, লোহা না কোয়ার্টজ? ফাইরুজ, কোনটা দেওয়া আছে? ভাই একদম, ভাই এই মানগুলো আমি জীবনে মুখস্থ করে নেই, ব্রেনকে প্রেসার দিতে না চাই না, না। তোমাকে মুখস্থ করতে হবে না মান, কিন্তু দেখতে হবে যে কোনটার ভ্যালু কম কোনটার ভ্যালু বেশি বেশি। এগুলো আমি ভাইয়া মুখস্থ লোক, করি না। কিন্তু গাইড গুলাতে কোয়ার্টস দেওয়া থাকে। গাইড গুলাতে কোয়ার্টজ, কিন্তু হচ্ছে বইয়ে আমি যতটুকু দেখছিলাম লোহা হয়, তাই না? আচ্ছা, ভাই এখানে যদি রাবার দেওয়া থাকতো তাহলে তো রাবারই হতো, তাই না? হ্যাঁ রাবার দিয়ে অপশনে থাকলে রাবার রাবার হইতো। কোনটা সর্বাপেক্ষা স্থিতিস্থাপক মানে হচ্ছে তোমার যে এখানে সরি, বইয়ের ইস্পাত লিস্ট দেওয়া দেখবা, থাকলে। বইয়ের রাবার না, লিস্টে দেখবা ইস্পাতের, কি বুঝি নাই। ইস্পাতের কথা ও আচ্ছা, বলতেছিলাম। ইস্পাত, হ্যাঁ হ্যাঁ, বইয়ে ইয়ং এর গুণাঙ্ক যার সব থেকে বেশি দেওয়া সেই হচ্ছে সর্বাধিকটা বেশি। এখন তোমরা ওই মানগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু ওই ক্রমটা একটু দুই একবার পড়বা যে কোনটার আগে কোনটা দেয়া আছে। ক্লিয়ার? এখানে ম্যাথ গুলো একটু করবা। হ্যাঁ, সব থেকে বেশি এই দুইটা জিনিসও সব থেকে বেশি ইম্পর্টেন্ট,
যে কৃত কাজ এল দৈর্ঘ্য এই দেখো এল দৈর্ঘ্যের একটা তারকে এল পরিমাণ প্রসারণ করলে কৃত কাজটা কত হয়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কি হবে বলো তো, বল ইন্টু কি পরিমাণ সরণ করছি সেটা, ঠিক আছে? বল ইন্টু পরিবর্তন, ঠিক আছে? বল ইন্টু কি পরিবর্তন, এটাও হয়। আবার হচ্ছে কি হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, ঠিক আছে? এটাও হবে। এখন আমরা যদি একক আয়তন বলি, একক আয়তন মানে কি? ধরো যে আমার ভি আয়তনে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ হইলো, তাহলে একক আয়তন ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই ভি না? তাহলে আমরা যেই ফর্মুলাটাই পাইছি সেটাকে আমরা একটু রিপ্লেস করি। তাহলে একক আয়তনে ডাব্লিউ বাই ভি ইজ ইকুয়াল টু আমাদের হাফ এফ এল তো পাইছি তাই না, এখানে হচ্ছে ভি এ এল। যদি আমরা করি তাহলে কি পাই আমরা বলো তো? আমরা যদি আলাদা করে দিই তাহলে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু কি বিকৃতি, ঠিক আছে? এটা অবশ্যই কখন হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, কখন একক আয়তনের ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি বুঝা নাই? হ্যালো, ভাইয়া বুঝছি। এটা হচ্ছে আমার অবশ্যই একক আয়তনের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। একক আয়তনে পীড়ন ইন্টু বিকৃতি। আর হচ্ছে আমার টোটাল কি, টোটাল হচ্ছে আমার, যদি আমি টোটাল চাই হাফ এফ এল, ঠিক আছে? তাহলে এখান থেকে ম্যাথ আসবেই, দেখো জাস্ট হচ্ছে এই ফর্মুলা গুলো দিয়ে ম্যাথ দিছে। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তুমি যদি নাও দেখো তাহলেও আশা করি তেমন প্রবলেম হবে না, প্রান্তিক বেগ দেখার দরকার নাই। জাস্ট হচ্ছে নিউটনের এই সূত্রটা জাস্ট চোখের দেখা দেখে রাখতে পারো, স্টকসের সূত্রটা চোখের দেখা দেখে রাখতে পারো। এগুলো আশা করি এই কি বলে ফর্মুলা গুলো তোমরা মেডিকেলের জন্য পড়ছো, একক এবং মাত্রাগুলো দেখছো, তো তোমাদের জন্য ঝামেলা হওয়ার কথা না। তারপর হচ্ছে সান্দ্রাঙ্ক, এইটার হচ্ছে ভাই কি, শর্টে হ্যাঁ বলো। ভাই শর্টের বাইরে কোয়েশ্চেন করবে ডিউতে? ডিউতে শর্টের বাইরে কোশ্চেন করবে না, কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমি বললাম এই চ্যাপ্টারের জন্য এগুলা ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। বুঝা গেছে? শর্টের বাইরে কোশ্চেন করবে ভাই না, যে 22 কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ভাই 22 সালে যে হ্যাঁ বলো 22 সালে কি? ভাই 22 সালে যে ম্যাথে শর্টের বাইরে করছিল, এরপরে কি মানে এর পরের ইয়ারে কি শর্টের বাইরে কোয়েশ্চেন হয়েছিল? না না, ওই শর্টের বাইরে যদি করে, এখন হচ্ছে খুব মানে ওইটা একটাই করছিল, কি কি কোশ্চেন জানি ছিল, আমি আসলে ভুলে গেছি, কি যেন একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন ছিল? ভাই 3টা কোয়েশ্চেন ছিল ম্যাথে, অসমতার একটা, আরেকটা কি জানি। ও ওগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই ভাই। দেখো ডিউতে শর্টের বাইরে কোশ্চেন খুব কম হয়, তো তোমার ফিজিক্সে হওয়ার পসিবিলিটি খুব কম, কিন্তু যদি আসে এই চ্যাপ্টার থেকে আসবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার মানে সান্দ্রতার জিনিসগুলা মানে একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সেই জন্য আমি তোমাকে এগুলো দেখাচ্ছি যে এই জিনিসগুলো একটু আসে, কিন্তু ডিউতে শর্টের বাইরে আসবে না। আর এগুলো নিয়ে চিন্তা করারও দরকার নেই, কারণ হচ্ছে শর্টের বাইরে আসলে তোমার জন্যও যা, অন্যজনের জন্যও তা। আর শর্টের বাইরে যদি ম্যাথ আসে তাহলে তো আরো চিন্তা করার দরকার নেই, কারণ ওটা তুমিও পারবা না, আরেকজন দিচ্ছে সেও পারবে না। বুঝতে পারছো কি বলছি? জি শর্টের ভাই। বাইরে ফুল এইসব নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের সময় জিএসটি তে শর্টের বাইরে কতগুলো কোশ্চেন আসছিল জানো? আমাদের সময় জিএসটি তে শর্টের বাইরে কোশ্চেন আসছিল প্রায় হচ্ছে ম্যাথে, ম্যাথে আসছিল অলমোস্ট হচ্ছে কত, উম, 7-8টার মতো, ঠিক আছে? জিএসটি তে তখন ম্যাথে হাইয়েস্ট হচ্ছে, ম্যাথে 10-এর উপরে পাইছিল মাত্র 1000 জন, 10-এর উপরে ম্যাথে মাত্র পাইছিল 1000 জন, আমি পাইছিলাম 11। বুঝতে পারছো? তো ওই শর্টের বাইরে যদি আসে সবার জন্যই সেম, ওইগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এই তো পীড়ন আছে, অতিরিক্ত চাপ, হ্যাঁ এই দুইটা পয়েন্ট তোমাদেরকে আমি একটু দেখাইতে চাচ্ছিলাম, জাস্ট ফর্মুলা গুলো এগুলো হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি যাতে তোমাদের ফর্মুলা গুলো একটু ইন্ট্রোডিউস থাকে, কারণ হচ্ছে এগুলোর থেকে আসার মতো, ওই তো তুমি বললা না যে শর্টের বাইরে আসতে পারে কিনা, আসলে এই টাইপের জিনিসগুলোর থেকে আসতে পারে, সেই জন্য এগুলো দেখানো তোমাদেরকে। তাহলে দেখো এখানে তরলের ফোটার জন্য অতিরিক্ত চাপ, যদি শুধু তরলের ফোটা হয় তাহলে আমাদের কি হবে, অতিরিক্ত চাপ টি বাই আর 2T বাই আর, ঠিক আছে? আর এখানে সাবানের বুদবুদ যদি হয় তাহলে হবে হচ্ছে 4T বাই আর, ঠিক আছে? এখানে ইয়া লিখে ফেলছি, দাঁড়াও কি হবে, এটি কি পৃষ্ঠটা? টি হচ্ছে পৃষ্ঠটান, এগুলো তোমাদের দেয়াই থাকবে, জাস্ট হচ্ছে
ইয়া দেয়া থাকবে, টি দেয়া থাকবে, তরলের ফোটার রেডিয়াস দেয়া থাকবে, তোমরা জাস্ট ফর্মুলা এটা লিখবা। আর তোমাদেরকে হ্যাঁ এগুলোই দেয়া থাকবে, এগুলো দেয়া থাকবে। তারপরে হচ্ছে সাবানের বুদবুদের ক্ষেত্রেও সেম, সব পৃষ্ঠটানও দেয়া থাকবে, আরও দেয়া থাকবে, এমন ভাবে দেয়া থাকবে যাতে কাটাকাটি করা যায়। ঠিক আছে, তো ওইসব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পয়জনের অনুপাতে বইয়ে ৩-৪টা ভ্যালু আছে। এইটা তো -হাফ থেকে হাফের মধ্যে হইতে পারে, তারপর হচ্ছে 0 থেকে +হাফের মধ্যে হইতে পারে। এখানে আরেকটা কি জানি একটা দেখছিলাম, বাস্তবিক ধর্মে 0.2 থেকে 0.5 এর মধ্যে একটা আছে, কি জানি ওয়াট দিয়ে। এই 3টা ভ্যালু একটু ইম্পর্টেন্ট, তোমাদেরকে ওয়ার্ড গুলো একটু মনে রাখতে হবে। ধাতব পদার্থে এইটা মাঝে হচ্ছে, ধাতব পদার্থে হচ্ছে এই তো 0 থেকে হাফের মধ্যে হয়, কিন্তু এই যে টার্মটা আছে -1 থেকে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আসে। ঠিক আছে, তারপর হচ্ছে পৃষ্ঠটানের একক, পয়েস টয়েস, এই হাবিজাবি এইগুলো একটু দেখবা। এই চ্যাপ্টার থেকে আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টার থেকে ম্যাথে আসার পসিবিলিটি শুধু হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক থেকে। তো ইয়ং এর গুণাঙ্কের ম্যাথ গুলো বেশি ভালোভাবে পড়বা। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে যদি আসে এই টাইপের যে থিওরিটিক্যাল জিনিসগুলো আমি পড়ছি বলতেছি, এবং তোমরা মেডিকেলে যে জিনিসগুলো পড়ে আসছো ওগুলাই আসবে। ঠিক আছে, মিলাই নিও, যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে তুমি বলিও ম্যাথ আসলে ইয়ং এর গুণাঙ্ক থেকে আসবে, আর হচ্ছে এই টুকটাক আয়তন গুণাঙ্ক এগুলোর থেকে আসতে পারে। ঠিক আছে, আর হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে যদি আসে। তো এই চ্যাপ্টারের থিওরিটা একটু ভালোভাবে পড়বা। ক্লিয়ার? আরে দেখো এখানে হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের ফর্মুলা কি, জাস্ট হচ্ছে আমাদের কি বি ইজ ইকুয়াল টু বি বাই ভি ভি নট। ঠিক আছে, আয়তন পীড়ন যেটা আছে সেটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। এখানে আর কিছু আছে, বল এগুলা আমাদের কোহেসিভ ফোর্স, এগুলো তোমরা রিডিং করে নিও হালকা পাতলা, এগুলোর থেকে আসবে না। আর হ্যাঁ আরেকটা জিনিস, সেটা হলো আমাদের এই যে ফর্মুলাটা আছে কৈশিক নলের ফর্মুলা, এইচ আর রো, এইচ আর রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি ডিভাইড বাই 2 হয়, 2 থাকে শুধু। তাহলে আমাদের এই ফর্মুলাটা একটু জাস্ট মনে রাখবা, তাহলেই হবে। বুঝা গেছে? আর কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট থিওরিটিক্যাল জিনিসগুলো মনে রাখবা, আর কিছু মনে রাখতে হবে না। পৃষ্ঠ শক্তির ফর্মুলাটা তো দেখাইছি এখানে, আমাদের পৃষ্ঠ শক্তি ইজ ইকুয়াল টু পৃষ্ঠ টান, এটাও দেখাইছি। তো এই বিভিদ টিভিদ হাবিজাবি এইসব দেখার দরকার নেই। তো ক্লিয়ার? এই চ্যাপ্টার থেকে কি কি পড়বা? এই চ্যাপ্টার থেকে বেশি ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কমই আসে। বুঝছো? কারো কোনো প্রশ্ন? ইভা, মুন, হ্যালো?